হে গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। আজ কথা বলতে চলেছি বেটা ফিশ সম্বন্ধে। এই ভিডিওতে বেটা ফিশের সম্পূর্ণ ডিটেলে আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে দেখুন বেটা ফিশ সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে। সো লেটস স্টার্ট। প্রথমেই বলবো বেটা ফিশের ট্যাঙ্ক সেটআপ। বেটা ফিশকে আপনারা যখনই বাজার থেকে কিনে আনেন, এটা সাধারণত কোনো প্লাস্টিক বা কোনো কাচের কন্টেনারে আমাদেরকে বিক্রি করা হয়। তো সেগুলো এনে প্রথমে আমরা যখন অ্যাকোরিয়ামের মধ্যে রাখি, তার আগে বলবো ট্যাঙ্ক সেটআপের আসছি, তার আগে বলি যে এদের সিজনিংটা কিভাবে করতে হয়। প্রথমেই আপনি যে কন্টেনারের মধ্যে রাখবেন সেই কন্টেনারটি এর মধ্যে ডুবিয়ে দিন, মানে আপনার বেটা ফিশের যে কন্টেনার এটার মধ্যে ডুবিয়ে দিন। তারপর এটার দুটো টেম্পারেচার মোটামুটি 8 ঘন্টা রেখে দিন। টেম্পারেচার যখনই এক হয়ে যাবে তখন বেটা ফিশটাকে এর মধ্যে ছেড়ে দিন। আদারওয়াইজ কি হতে পারে, টেম্পারেচারের চেঞ্জের জন্য বেটা ফিশের একটা প্রবলেম আছে, তাকে বলা হয় সিমি। তো এই সিমি প্রবলেমটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এই সিজনিং কন্ডিশনটা অ্যাপ্লাই করে থাকি। এই হলো মানে একদম ইনিশিয়াল স্টেপ বেটা ফিশকে বাড়িতে আনার পর। এবার বলবো বেটা ফিশের ট্যাঙ্ক সেটআপ। এটা ছোট থেকে ছোট জায়গাতেও থেকে যায়। মোটামুটি আপনি 6 ইঞ্চি একটা কিউবের মধ্যে রেখে রাখতে পারেন, আরামসে থেকে যাবে আর বেশ ভালোভাবেই থাকবে। তো কিভাবে রাখবেন, কি করবেন সেগুলো একটু বলছি। ছোট ছোট যে কোনো কন্ডিশন মানে ছোট ছোট যে কন্টেনারগুলো হয় সে তার মধ্যে এগুলোকে রাখছেন এবং ওয়াটার টেম্পারেচারটা মোটামুটি 25 থেকে 30 বা 25 থেকে 27 এরকম রাখতে হবে। তো তার জন্য শীতকালে সাধারণত আমরা মানে থার্মোস্ট্যাট ইউজ করতে হয় এই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য। আমাদের ভারতবর্ষে টেম্পারেচারে শীতকালে যে ফ্ল্যাকচুয়েশনগুলো আসে, তো তার জন্য এটা করতে হয়। নাহলে বেটা ফিশের অনেক রকম ট্রিটমেন্ট করতে হবে, মানে রোগ হবে, তার জন্য অনেক ট্রিটমেন্টও করতে হবে। এবার বলবো যে বেটা ফিশের কিভাবে আমরা কেয়ার করব আর কিভাবে খাবার দাবার এগুলো সম্বন্ধে ডিটেলে বলছি, আর ব্রিডিং সম্বন্ধে পুরোটা এই ভিডিওতে আমি বলতে চলেছি। এবার প্রথমে বলি ট্যাঙ্ক সেটআপটা ডিটেলটা একটু বলে নিই। ট্যাঙ্ক সেটআপের ডিটেলে যেটাই বলবো, প্রথমেই যে এদের যে সারফেসে আপনি যেগুলো ছোট ছোট নুড়ি বা পাথর এগুলো দিন, তাতে ওয়াটারটা ভালো পরিষ্কার থাকবে এবং গাছ দিতে পারেন। এদের সাধারণত কোনো পাম্প, এয়ার পাম্পে দেওয়ার দরকার হয় না, কারণ এরা ওই যে কি বলে বাতাস থেকে, ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন নেয়, তার জন্য এদেরকে এইসব দেওয়ার দরকার হয় না। কিন্তু এদের ওয়াটারটা পরিষ্কার করার জন্য আপনি ছোট ফিল্টার ইউজ করতে পারেন। আর নেক্সট বলবো খাবার। এরা সাধারণত কার্নিভোরাস হয়, কিন্তু এরা ড্রাই ফ্রুটও খেয়ে থাকে এবং অন্যান্য ছোট ছোট খাবার, এরা যে কোনো প্যাকেটের খাবার খেয়ে নেয়। কিন্তু এদের বেস্ট হয় যে এদের কালারটা মেনটেন করার জন্য, কালারটা নারিশ করার জন্য অনেক রকম আজকাল বাজারে ড্রাই ফ্রুট এসছে, কিন্তু লাইভ ফুড খাওয়ালে এদের কালারটা অনেক বেশি গ্রো করে। যেমন টিউবিফেক্স, তারপর হচ্ছে ছোট ছোট যে ওয়ার্মগুলো পাওয়া যায়, তারপর ব্লাড ওয়ার্ম, এইগুলো খাওয়ালে এদের কালারটা খুব ভালো থাকে। কিন্তু এগুলিকে খাওয়ানোর আগে সব থেকে ভালো একটা জিনিস যেটা করে নিতে হয়, যেটা করা উচিত, সেটা হচ্ছে ডিওয়ার্মিং প্রসেস। কিছুই না, এই যে খাবারগুলো মানে যে লাইভ ফুডগুলোকে আমরা খাওয়াচ্ছি সেগুলোকে সাধারণত ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের মধ্যে যদি ডুবিয়ে কিছুক্ষণ রাখলাম, তারপরে যদি খাবারটা দিই, তাহলে বেটা ফিশের জন্য এটা ভালো। তার কারণ হচ্ছে এই খাবারের সাথে অনেক সময় প্যারাসাইট আসে। এই প্যারাসাইটগুলোর জন্য এরা অনেক রকম প্রবলেম ফেস করে, অনেক রকম রোগ হয়ে থাকে এবং খুব কম বয়সেই মারা যায়। এবার বলবো বেটা ফিশের ব্রিডিং সম্বন্ধে। বেটা ফিশ খুব সহজেই ব্রিডিং করানো যায় এবং খুব সহজেই এদের মানে বাচ্চা তোলানো যায়। তো কিভাবে করা হয় সেটা বলি। প্রথমেই একটা মেল এবং ফিমেল, খুব ভালো দেখে মেল এবং ফিমেল কালেক্ট করতে হবে। কারণ ভালো দেখে এই জন্যই বললাম, কারণ আমরা যে বাচ্চাগুলো তুলি মানে মেল আর ফিমেল, মানে মা আর বাবা যদি খুব ভালো মানে ভালো না হয়, তাহলে যে বাচ্চাগুলো তৈরি হবে তার থেকে ম্যাক্সিমাম বাচ্চাই খুব তাড়াতাড়ি মরে যাবে। তো খুব ভালো কোয়ালিটির মেল এবং ফিমেল প্রথমে কালেক্ট করে নিতে হবে। এবার মেল আর ফিমেলকে কিভাবে পেয়ার করাবো তার ব্যাপারটা বলে দিই। একটা বড় কন্টেনার, মোটামুটি তার মধ্যে 5 থেকে 7 লিটার জল আসবে এরকম একটা কন্টেনার নিতে হবে এবং তার মধ্যে মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি হাইটের জল দিতে হবে। আর তার মধ্যে হাইট মানে লুকানোর জন্য, মাছগুলোকে হাইট করার জন্য কিছু গাছপালা বা ছোটখাটো কিছু কন্টেনার বা কিছু দেওয়া যেতে পারে, যেটাতে ওরা লুকোতে পারে। যাই হোক, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জলের কন্ডিশনটা মেনটেন করার জন্য কাঠবাদাম গাছের পাতা, অর্থাৎ যেগুলিকে আমরা বলি আমন্ড লিভ, ওই আমন্ড লিভ দিতে হবে। এর জন্য কি হবে, জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউনিশ একটা কালার আসবে, খুব সুন্দর। আর এই জিনিসটা নারিশমেন্ট করতে খুব কাজে লাগে। যাদের ক্ষেত্রে এই কাঠবাদামের পাতা দেওয়া ইউজ করা মানে সম্ভব হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না,
তাদের ক্ষেত্রে আর একটা অল্টারনেট উপায় আছে, সেটা হচ্ছে কলা গাছের পাতা। শুকনো কলা গাছের পাতাকে আপনি কাটবেন এবং সেগুলোকে দুটো প্রসেসে দেওয়া যেতে পারে, মানে বাদাম গাছের পাতাটাকেও এই মানে সেম দুটো প্রসেসেই দেওয়া যেতে পারে। এক হচ্ছে এটাকে আপনি গরম জলের মধ্যে টেম্পারেচার দিয়ে ফুটিয়ে নিতে পারেন। তারপরে কি হবে, যে পাতা থেকে যে ট্যানিন গুলো বেরোবে, ট্যানিন গুলো জলের মধ্যে চলে আসছে এবং সেই জলটা ওই জলের মধ্যে অ্যাড করতে পারেন। এটা একটা বেস্ট টেকনিক, এতে কি হয় জলটা নষ্ট কম হয়। আর একটা হতে পারে ডাইরেক্ট পাতা থেকে দিয়ে দেবেন। এতে কি হয়, পাতা থেকে ট্যানিন বেরোবে কিন্তু টাইমটা বেশি লাগবে। ওই জলটা ডাইরেক্ট দিয়ে দিলে খুব কম সময়ে পাতাটা থেকে মানে ট্যানিন গুলো বেরিয়ে যাবে। এই ট্যানিনটাই অ্যাকচুয়ালি এদের মানে বডির যে নারিশ করে, তারপরে বডির যদি কোনো ইনফেকশন হয়, যে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল, এগুলো থেকে মানে ট্রিটমেন্ট করতে সাহায্য করে, কালারটাকে আরো গ্রোথ করে। এই জিনিসগুলো এই পাতাগুলো মানে পাতা থেকে বেরোয় যে ট্যানিন গুলো, সেগুলো কাজে লাগে। তো বলে দিলাম যে ট্যাঙ্ক সেটআপটা ওইভাবেই করবেন, কিছু হাইডিং প্লেস দেবেন যেগুলো আগেই বলে দিয়েছি, আর এই পাতাটা দিলেন। এতদূর হলো। এবার মেল আর ফিমেলটিকে ছেড়ে দিন। তার আগে মেলটিকে প্রথমে ছাড়ুন এবং ফিমেলটিকে একটা কাঁচের কোন একটা কাঁচের শিশি, যাই হোক কিছু একটার মধ্যে নিয়ে জলের মধ্যে ডুবে রাখুন, যাতে মেলটি ফিমেলটিকে দেখতে পারে। কিছু মানে মোটামুটি দেখার পর মেলটি ফিমেলটির দিকে অ্যাগ্রেসিভলি গোটা একদম পাকনা টাকনা নাড়িয়ে একদম যাবে আর মারামারির একটা চেষ্টা করবে। যাই হোক এইভাবে মোটামুটি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা রাখুন। এবার আস্তে আস্তে ফিমেলটিকে জলের মধ্যে ছেড়ে দেখুন। তখনও যদি মেলটি ফিমেলটিকে তাড়া করে, সঙ্গে সঙ্গে আবার ওটিকে সেপারেট করে, যেমন কন্ডিশন আগের মতো রেখেছিলেন ওই দুটোকে কাচের পার্টিশন দিয়ে সেপারেট করে, ওরকম ভাবে আবার করে দিন। এইভাবে করতে করতে দেখবেন আস্তে আস্তে পেয়ার ফর্ম করে যাবে। এবার পেয়ার ফর্ম করার পর কি হবে, একটা থার্মোকল দিন। থার্মোকল বা ওই বাদাম গাছের পাতাও দিতে পারেন, থার্মোকলই বেস্ট হয়, তার জন্য থার্মোকলই বলি। একটা পাতলা থার্মোকলকে কোনো একটা একদম এজে কোনো আপনার যে কন্টেনারটা ইউজ করছেন সেই কন্টেনারটা একদম এজে কোনো একটা দিকে সেলোটেপ বা কিছু দিয়ে আটকে দিন। এবার এতে কি হবে, এদের যে বাবল নেস্টটা বানাবে, এই বাবল নেস্টটা মানে ওর তলাতেই বানাবে, যেই থার্মোকলটা যেটা দিচ্ছেন ওটা তলাতেই বানাবে। আর এই বাবল নেস্টটা বানানোর মানে সুবিধা এটা, মানে থার্মোকলটা দেওয়ার সুবিধাটা এটাই হবে যে বাবল নেস্টটা ভাঙবে না, তো ডিমগুলো পড়ে যাওয়ার একটা চান্স কম থাকবে। গাছপালা যদি দেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ওগুলো দিলেন। আর এই টাইমে সব থেকে ভালো হয় যেগুলো হচ্ছে ব্লাড ওয়ার্ম দেওয়া, বা খাবার যেটা বলছি ব্লাড ওয়ার্ম দিতে পারেন, বা যেটা হয় সেটা হচ্ছে মসকুইটো লার্ভা। সব থেকে বেস্ট হয় এই খাবারগুলো দেওয়া। তার কারণ হচ্ছে এই টাইমে খুব হাইলি প্রোটিনিয়াস খাবার দরকার হয় মাছগুলোর জন্য। এছাড়া বাজারে যে আজকাল ড্রাই ফ্রুট গুলো পাওয়া যায়, হাইলি প্রোটিন যুক্ত ড্রাই ফ্রুট গুলো, সেগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেস্ট এই লিভিং ফুড গুলো এই টাইমে দেওয়াটা দরকার, কারণ এই টাইমে যে এগের ডেভেলপ হয় ফিমেলদের মধ্যে, সেই এইগুলো মানে যে প্রোটিনিয়াস যে খাবারগুলো, এই খাবারগুলো খেলে এগগুলো খুব ভালো ডেভেলপ হতে সাহায্য করে। হলো। এবার যখন এদের পেয়ার ফর্ম করবে, যখন মেল ফিমেলকে আর তাড়াটা করছে না, তো কি করবে, মেল ফিমেল ওই বাসার নিচে যাবে এবং বাসার নিচে যাওয়ার পর ওরা পেয়ার ফর্ম করে গেছে অলরেডি। এবার ডিম পাড়ার প্রসেস শুরু হবে। কি করবে, ফিমেলটা ডিম পাড়বে, মেলটা হেল্প করবে ডিম পাড়াতে। তো কি করে, যে মেলটা ফিমেলটার পেটের মধ্যে হালকা হালকা প্রেশার ক্রিয়েট করে, তার জন্য কি হয় ডিমগুলো বেরিয়ে যাবে। এবং ডিমগুলো বেরোনোর পর মানে যখনই ডিমগুলো বেরোবে, মেলটা একদম ডাইরেক্ট গিয়ে ডিমগুলোকে নিজের মুখের মধ্যে ভরে নেবে। তার কারণ হয় অনেক সময় ফিমেলগুলো ওই ডিমগুলোকে খেয়ে ফেলে। সেই সতর্কতার জন্যই মেলগুলো আগে থেকে ডিমগুলোকে মুখের মধ্যে নিয়ে ওই বাবল নেস্টের মধ্যে, বাবলগুলোর মধ্যে এক এক করে গেঁথে রাখবে। এইরকম ভাবে মোটামুটি একদিন লাগে না, 12 থেকে 13 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ডিম দেওয়া কমপ্লিট হয়ে যায়। এবার ডিম দেওয়া যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই কিভাবে বুঝবেন, তখনই মেল ফিমেলকে এবার তাড়া করতে শুরু করবে। আবার সে আগের মতো কন্ডিশন, তাড়া করতে শুরু করবে, ওই বাসার কাছে আসতে দেবে না। তো তখন কি করবেন, ফিমেলটিকে আলাদা করে নেবেন। ফিমেলটি আলাদা করার পর মেলটিকে ওর মধ্যেই রেখে এবং মেলটিকে ধীরে ধীরে আস্তে আস্তে খাবার দিতে শুরু করুন। যদি শীতকাল হয় তাহলে টেম্পারেচারটা মেনটেন করার জন্য থার্মোস্ট্যান্ড ইউজ করতে পারেন। একটা জিনিস যেটা লক্ষ্য করা উচিত, যে বেটা ফিশের যদি সব রকম কন্ডিশন মেনটেন করা যায় তাহলে এতে যে কোনো সিজনে বাচ্চা চলে যায়, কিন্তু বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল আর গ্রীষ্মকাল। এই টাইমে কি হয়, এদের ওয়াটার টেম্পারেচারটার ফ্ল্যাকচুয়েশনের কোনো চান্স থাকে না, তো করা যায়। কিন্তু আর্টিফিশিয়ালি আমি যদি সব রকম জিনিস প্রোভাইড করি, তাহলে যে কোনো কন্ডিশন, যে কোনো সিজনে আমি বাচ্চা তুলতে পারি মানে বেটা ফিশে। তো এই হলো। এবার ডিমগুলো থেকে মোটামুটি 24 থেকে 27 ঘন্টার মধ্যে আস্তে আস্তে বাচ্চা বেরোবে, মানে ফুটতে শুরু করবে ডিম। এবং ডিম যখনই ফুটতে শুরু করবে, যখন ওই ডিম বাচ্চাগুলো অনেক সময় পড়ে যেতে থাকবে, তখন ওই মেলটা ওইগুলোকে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে রাখবে, বাচ্চাগুলো তদারক করবে, এইগুলো করবে।
এবার বাচ্চাগুলো আস্তে আস্তে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে আস্তে আস্তে ওই এগুলো থেকে ফ্রিলি সুইম করতে, তার আগেই সুইম করতে শুরু করবে, তখন একদম ছোট্ট বোঝা যাবে না খুব একটা। এরপর আস্তে আস্তে লাল লাল কালারের অনেক ছোট 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 বাচ্চাগুলো একদম গোটা এতে ফ্রিলি সুইম করতে শুরু করবে। এরকম ভাবে করছে মোটামুটি আরো 4-5 দিন। হ্যাঁ, এবার এই টাইমে খাবারটা কি বলে দিই। এই টাইমে খাবার একটাই খুব ভালো হচ্ছে, সেটা এই টাইমে এরা এতটাই ছোট হয় যে ডাফনিয়াও খেতে পারে না, তো সেই জন্য এদেরকে এই টাইমে ইনফিউজেরিয়া বলে এক ধরনের খাবার হয়, এক ধরনের প্ল্যাঙ্কটন হয়, সেগুলো খাওয়াতে হয়। সেগুলো কোথা থেকে পাওয়া যায়? সেগুলো পাওয়া যায় সাধারণত ইনফিউজেরিয়া যেটা হয় সেটা পাওয়া যায় যে সবুজ, অনেক সময় পুকুরে যে জলগুলো হয় না সবুজ হয়ে যায়, ওই সবুজ পুকুরের জল কালেক্ট করে আনুন, সেগুলোকে কোনো একটা ছাকনা বা কিছু দিয়ে ছেঁকে ওই জলটাকে দিয়ে দিন, ওই জলটা খুব ভালোভাবে এরা খেতে পারবে। তাছাড়াও আর্টিফিশিয়ালি এই ইনফিউজেরিয়াটা বানানো যেতে পারে। সেটা কি করে বানানো যায় বলছি। ছাতের মধ্যে লেটুস শাক প্লাস একটা কলা যেগুলো হয় কলার খোসা জলের মধ্যে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ দুধ, কাঁচা দুধ দিয়ে ছাতের মধ্যে যদি রেখে দেন, 3 থেকে 4-5 দিনের মধ্যে রোদ পড়লেই ওর মধ্যে ওই প্ল্যাঙ্কটন গুলো জন্মাতে শুরু করবে। তো এই হলো প্রসেস। এবার ওখান থেকে চামচে করে জল দিয়ে খাওয়াবেন। এই টাইমে একটা জিনিস সতর্ক রাখবেন যে কোনো রকম ওয়াটার টাইগার বা অন্য রকম টাইপের যে মানে মাছের শত্রুগুলো জলের মাধ্যমে লাইট ফুটে আসে সেইগুলো যাতে না আসে। যদি আসে যোগ বা ওয়াটার টাইগার যেগুলো বললাম, তো সেগুলো যদি আসে সেগুলোকে সেপারেট করে নিতে হবে ম্যানুয়ালি। আর একটা জিনিস যেটা আমার বলা হয়নি, জল মানে যখন অ্যাকোরিয়ামের ওয়াটার দিচ্ছিলেন, যখন ট্যাঙ্ক সেট আপ হচ্ছিল, আমার যখন ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ হচ্ছিল, তখন একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সন্দব লবণ অ্যাড করতে হবে। সন্দব লবণ অ্যাড করলে কি হয়, ওয়াটার টেম্পারেচারটা ভালো থাকে। আর এই সন্দব লবণ কি করে, এই বেটা ফিশকে অনেক হিলিং প্রপার্টি থাকার জন্য এদেরকে অনেক রকম রোগ থেকে প্রিভেন্ট করে। তো এই হলো বেটা ফিশের টোটাল ব্রিডিং সেট আপ। এবার বলি বেটা ফিশের বাচ্চাদের কিভাবে কেয়ার করবো। যে প্রথমেই মানে যখনই বাচ্চাগুলো ফ্রিলি মোটামুটি সুইম করতে শুরু করেছে, হালকা হালকা কালার আসতে শুরু করেছে, তখনই মাছগুলোকে সম্পূর্ণ একটা বড় ট্যাঙ্কের মধ্যে সেট আপ, মানে যেটা একটা বড় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে থেকে ট্রান্সফার করতে হবে। আর বড় ট্যাঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে মোটামুটি একটা খোলা বড় ট্যাঙ্ক, তার মধ্যে গাছ থাকবে আর সারফেসে বালি দিতে হবে, তাতে মানে এগুলো বালিটা দেওয়ার কারণ হচ্ছে গাছগুলোর জন্য, গাছগুলো যেন বেটার থাকে। আর এই টাইমে এই মাছগুলোর গ্রোথটা খুব ফাস্ট হয়, তো ফাস্ট হওয়ার জন্য এটা খুব হাংরিও হয় বা ক্ষুধার্ত হয়ে থাকে। তো এই জন্য এদেরকে খুব ভালো প্রোটিনিয়াস খাবার দেওয়া খুব দরকার। যেগুলো বাজারে পাওয়া যায়, যে ডাফনিয়ার যে ড্রাই গুঁড়ো ডাফনিয়া পাওয়া যায়, শুকনো ডাফনিয়া, ওগুলো খাওয়ানো যেতে পারে। লাইভ ডাফনিয়াও খাওয়ালে এই টাইমে সব থেকে ভালো হয়। তো ডাফনিয়া খাওয়ালে সব থেকে ভালো সুবিধা এটাই যে এদের গ্রোথটা খুব ভালো হয়, খুব বড় বড় খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে এরা মোটামুটি একদম ফুললি ভালোভাবে গ্রোথ হতে শুরু করে। এই টাইমেই এই 3 থেকে 4 মানে এদের এই টাইমে যে কালারের চেঞ্জগুলো আছে অসাধারণ লাগে। পুরো ট্যাঙ্কে মনে হয় যেন একদম ফুলের মতো পুরো কালার ঘুরে বেড়াচ্ছে, অনেক রকম রং, বিভিন্ন রকম রঙের মিক্সচার, একদম মানে চারিদিকে একদম ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই রকম ভাবে এই টাইমে এবার মেল ফিমেলের এই টাইমে একটা অ্যাগ্রেশন শুরু হয়ে যায়। মেলগুলো তখন যেহেতু ওদের ডানা টানা সব গজিয়ে একদম বড় মেলদের পূর্ণাঙ্গ মেল হতে শুরু করেছে, তখন এরা আবার মেলদের সাথে মারামারি করতে শুরু করে, এই অ্যাগ্রেশন মানে শুরু হয়ে যায়। তখন কি করতে হয়, তখন এদেরকে আবার সেই আগের মতো সেপারেট করতে হয়, কি ছোট 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 কন্টেনারের মধ্যে সেপারেট করে নেওয়াটাই বেটার হয়। ফিমেলগুলোকে একসাথে রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যে মেলগুলো ছোট বাচ্চা মেলগুলো ওগুলোকে তখন আস্তে আস্তে সেপারেট করে আলাদা আলাদা জায়গায় রাখতে শুরু করতে হয়। এভাবে এদেরকে এভাবে তখন এবার এরা বড় হয়ে গেছে যেহেতু, তো এদেরকে জেনারেল যে ড্রাই ফ্রুট হ্যানা ত্যানা এগুলো খাওয়ানো যায়। আর এইগুলোর জন্য এদের গ্রোথটা আরো ফাস্ট হতে শুরু করে। গ্রোথ ফাস্ট হওয়ার সাথে সাথে এরা ম্যাচিওরলি বেটা ফিশ কমপ্লিট মোটামুটি 7 থেকে 9 মাসে যখন এদের বয়স হয়ে যায়, তার আগে এরা অলরেডি হয়ে যায়, তবে বেস্ট হয় 7 থেকে 9 মাসের মধ্যে যে মেলগুলো মানে হয় তারা আবার পুনরায় ব্রিডিং এর জন্য রেডি হয়ে যায়, এবং তারা বেস্ট হয় এই যে মানে এই সময় এদেরকে মানে খাবার কন্ডিশন তো ঠিকঠাক দিতেই হবে, ওয়াটারের যে কন্ডিশনটা সবসময় মেনটেন রাখতে হবে। এই টাইমটা খুব জরুরি, এই টাইমে ওয়াটার, কারণ এই যে এই ম্যাচিওর মানে যে এদের কি বলবো পিউবার্টি স্টেজটা হচ্ছে, এই টাইমে এদের অ্যাডোলেসেন্ট স্টেজ বলতে পারি, মানুষের যেমন হয় সেরকম বলছি, অ্যাডোলেসেন্ট স্টেজের আমি এইভাবেই বলছি বোঝানোর জন্য। তো এই স্টেজে এদের খাবারের কোয়ালিটি তো দেওয়ার সাথে সাথে ওয়াটার টেম্পারেচার
ওয়াটার টেম্পারেচার, ওয়াটার কোয়ালিটি এগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হয়, কারণ এই টাইমে এদের যেহেতু অ্যাগ্রেশনটা জাস্ট এসেছে, খুব অ্যাগ্রেসিভ হয়, খুব করে, অনেক রকম ফাঙ্গাল ইনফেকশন হয়, গায়ে অনেক রকম কাটাছেঁড়া হয় মারামারি টারামারি করার জন্য। তো ওই ফাঙ্গাল ইনফেকশন হ্যানা তেনা অনেক কিছু হয়। তো ট্রিটমেন্ট প্রপার এই সময় খুব ভালোভাবে দেওয়া উচিত, তা না হলে বেটাবেস এই স্টেজে খুব মারা যায়। এবং একটা স্টেজে অ্যাডাল্ট হওয়ার পর তখন এদের স্টেবিলিটিটা কিছুটা হলেও স্থায়িত্ব পায়। এবার বলি কিছু প্রবলেম সম্বন্ধে, বেটা ফিশের রোগ সম্বন্ধে। বেটা ফিশের সাডেনলি অনেক সময় রোগ হয়ে যায়, এটা আমি খুব কমন লক্ষ্য করেছি। যে বেটা ফিশকে আপনি কেয়ার করছেন ঠিক আছে, অল ওকে, বাট কিছু ক্ষেত্রে একটু কিছু প্রবলেম হয়ে গেলেই সাডেন এমন কিছু রোগ হয়ে যায় যেখান থেকে আর ওদেরকে বাঁচানো যায় না। সব থেকে খারাপ লাগে যে ওই রড ফিনগুলো যেগুলো হয়, রড ফিন হচ্ছে যে ফিনগুলো যে ডানাগুলো পচে যায়, কালো 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 হতে শুরু করে। এগুলো সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন এগুলোর জন্য হয়। তো এই টাইমে এইগুলো হলে আমি দেখেছি পার্সোনালি মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যায়। আমার অনেক মাছ এভাবে অনেকভাবে মরে গেছে। আমি সাধারণত বাড়িতে থাকি না খুব একটা, তো মাছগুলো দেখারও বাড়িতে অতটা সুযোগ সুবিধা আমার হয় না। তো অনেক সময় আমি দেখি যে এই কিছুদিনের গ্যাপ ট্যাপ যখনই চলে যায় মাছগুলো খুব সাডেন প্রবলেম চলে আসে। আর মাছগুলোকে যদি ওই কন্ডিশন একবার দেখে চলে আসে, আমি পারিনি, খুব কম মাছকে আমি রিকভার করতে পেরেছি। কিন্তু আজকে আমি ওই প্রসেসগুলো বলবো যেভাবে রিকভার করা যেতে পারে। তো এই যখন কন্ডিশন হয় তখনই আপনি মাছটার ওয়াটার ফুললি চেঞ্জ করে দিন। পুরো ওয়াটার চেঞ্জ করার পর জলের মধ্যে সন্ধব লবণ, তারপরে যে মেথিলিন ব্লু গুলো পাওয়া যায়, মেথিলিন ব্লু বা ম্যালাসাইট গ্রিন যেগুলো হয়, ওগুলো দিয়ে খুব ভালোভাবে জলটাকে কন্ডিশনিং করে তার মধ্যে মাছটাকে ছেড়ে রাখুন। মাছটাকে ছেড়ে রাখার পর ওয়াটার টেম্পারেচারটাও কিছুটা বাড়িয়ে দিন। তো এইভাবেই এদের আস্তে 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 রাখলে টেম্পারেচার জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। আর প্রবলেম যদি আরো খারাপ হয়, যদি আরো বড় বড় প্রবলেম, যেমন রড ফিন তো হলো, এছাড়া যে ফুলকার পচন টচন গুলো হয়, যেগুলো হয় কি গিল গুলো রড করে যায়, এই জিনিসগুলো যেগুলো হয়, এই টাইমে কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতেই হবে। অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করার জলের মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করুন, মোটামুটি 2-3 দিন রাখার পর ওয়াটার চেঞ্জ করে আবার যদি ঠিক হয়ে যায় ভালো, নাহলে আবার সেম প্রসেসটা কিছুদিন অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসগুলো করাটা খুবই জরুরি হয়ে পড়ে এই মাছগুলোর ক্ষেত্রে, না হলে কি হয় মাছগুলো খুব আক্রান্ত হয়ে মারা যায়। আর এত সুন্দর মাছগুলো মরে গেলে খুবই খুবই খারাপ লাগে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজ আশা করছি মাছগুলো সম্বন্ধে আমি ডিটেলে বলতে পেরেছি। যদি কিছু মিস করে থাকি আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকের মতো ধন্যবাদ। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।